নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি পানিহাটিতে। ইতিহাস, ধর্ম এবং শিক্ষার মেলবন্ধনে পানিহাটির উজ্জ্বল গরিমা ছুঁয়ে দেখছিলাম আমি। আগের পর্বে গঙ্গাপক্ষে লঞ্চ ভ্রমণ দিয়ে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করছি আজ। মধ্যাহ্ন ভোজনের পরে একটু লঞ্চে চেপে চলে গিয়েছিলাম ওপারে কোন্নগরে। এবারে ফিরে আসার পর আবার পানিহাটি দেখা শুরু। ইস্কনের ঠিক পিছনের দিকে রাস্তা দিয়ে মিনিট দেড়ে গেলেই একটা বড় গেট, লেখা রয়েছে গড় ভবানীর দুর্গাপূজা প্রাঙ্গণ। গড় ভবানীর বিষয়টা আগেই শুনেছিলাম, তাই লেখাটা দেখেই ঢুকে পড়লাম ভিতরে। মণ্ডপটির অবস্থা খুবই শোচনীয়, কাঠামোটুকুই যা রয়ে গিয়েছে, কিন্তু গঙ্গাপাড়ের এই ঘাট এবং মণ্ডপ সংলগ্ন এলাকাটি বেশ মনোরম। বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের কথা তো সকলেই জানেন, যেখানে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। না জানা থাকলে আমাদের চ্যানেলে বেড়াচাপা ভ্রমণের ভিডিও দেয়া আছে, দেখে নিতে পারেন। যাই হোক, ঐতিহাসিকদের মতে সেই রাজা চন্দ্রকেতু বেড়াচাপা থেকে পানিহাটি পর্যন্ত একটি খাল কাটিয়েছিলেন, মূলত জলপথ পরিবহনের জন্য। তাছাড়াও চন্দ্রকেতুগড় থেকে পানিহাটি পর্যন্ত একটি রাস্তাও বানিয়েছিলেন তিনি। পাশাপাশি তিনি একটি গড় বা কেল্লাও তৈরি করেন এই পানিহাটিতেই, আর সেই গড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন তার আরাধ্যা দেবী ভবানীর মূর্তি। সেই থেকে জায়গাটির নাম হয় গড় ভবানী। গড় ভবানীর নামেই এই ঘাট এবং পুজো মণ্ডপ। এখান থেকে দুপা হাঁটলেই মিলবে গোবিন্দ কুমার হোম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই গোবিন্দ হোমের বাড়িটি। এটি 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের মতো বিশেষ কিছু দিনেই খোলা থাকে। পিনেটি বাগানবাড়ি নামে খ্যাত এই বাড়িটি ছাতুবাবু এবং লাটুবাবুদের বাগানবাড়ি। রবীন্দ্রনাথ এখানে প্রায় 3 বার এসেছিলেন। রাজ্য হেরিটেজ কমিশন একে হেরিটেজ সাইট ঘোষণা করেছে, কিন্তু এটি বর্তমানে অনাথা বালিকাদের থাকার হোম হওয়ায় এই বাড়িতে প্রবেশ অনুমতি সাপেক্ষ। আমিও বাইরে থেকে একটু আধটু ছবি তুলতে পেরেছি। এর পরে এসেছি পাশেই থাকা প্রায় 330 বছরের প্রাচীন হলদে কালীবাড়িতে। এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে অনেক ইতিহাস এবং কাহিনী। স্থানীয়দের বিশ্বাস খুবই জাগ্রত মন্দির এবং তার দেবী আনন্দময়ী মা। এই মন্দিরকে ঘিরে রয়েছে অলৌকিক ঘটনার নানান দাবি, যা রীতিমতো অবাক করার মতো। ইংরেজি 1694 সাল বা 1101 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন ওই জমির মালিক ঈশান চক্রবর্তীর জামাই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সেই সময় কাশীধাম থেকে নিয়ে আসা হয়েছিল কোষ্ঠী পাথরের দেবী আনন্দময়ী কালীর মূর্তি। ভক্তদের কাছে এই কালী মন্দির হলুদ কালীবাড়ি নামেই পরিচিত। সেখান থেকেই নাম লোকমুখে হলদে কালীবাড়ি হয়ে গিয়েছে। এই নামকরণের পেছনে রয়েছে একটা গল্প। অতীতে এই কালী মন্দির থেকে হলুদ না গেলে গোটা এলাকায় কোনো বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ে হতো না। সেই হলুদ যাওয়া থেকেই হলুদ কালীবাড়ি নাম। মা আনন্দময়ী হয়ে গিয়েছেন হলুদ কালী। এখান থেকে মিনিট 4 হাঁটা পথে 2টি জায়গা, সৎসঙ্গ ঠাকুরবাড়ি এবং ত্রাণনাথ কালীবাড়ি। আগে এসেছি সৎসঙ্গ ঠাকুরবাড়িতে। ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আশ্রম এটি। সুবিশাল শ্বেত শুভ্র মন্দির, যেমনটা হয়ে থাকে। ভিতরে ছবি তোলা কিন্তু নিষেধ, তাই বাইরে থেকে কিছু ছবি তুলে ক্ষান্ত হলাম আমি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ত্রাণনাথ কালী মন্দির। এবার যাব সেখানেই। চলে এসেছি ত্রাণনাথ কালী মন্দিরের সামনে। উত্তর 24 পরগনার শক্তি আরাধনার অন্যতম কেন্দ্র পানিহাটির এই ভবানী কালী মন্দির। আগেই বলছিলাম বেড়াচাপার রাজা চন্দ্রকেতুর কথা। তিনি দুর্গ বা গড় স্থাপন করেছিলেন। সেই গড় বা দুর্গের অধিষ্ঠাত্রী ছিলেন দেবী ভবানী, যা আসলে দেবী কালীরই এক মূর্তি। আরেকটি মতে পরবর্তী সময়ে জবনদের হানায় রাজা চন্দ্রকেতুর বংশধররা যুদ্ধে নিহত হন। রাজ পরিবারের পুরোহিত এক ব্রহ্মচারী সেই সময় দেবীর বিগ্রহ নিয়ে পালিয়ে আসেন পানিহাটির গঙ্গা তীরে। সেখানেই পঞ্চমুণ্ডী আসন স্থাপন করে তিনি দেবীর পূজা শুরু করেন।
পরবর্তীতে এই ব্রহ্মচারী শিষ্য পরম্পরায় ওই পুজো চলতে থাকে। সেই শিষ্যরাও প্রত্যেকেই ব্রহ্মচারী ছিলেন। তার মধ্যে শেষ ব্রহ্মচারী স্থানীয় ভক্ত নসিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে পুজোর ভার দিয়ে দেহ রাখেন। নসিরাম বন্দ্যোপাধ্যায়ের ছেলে ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় 1900 সালের মে মাসে ব্রিটিশ শাসিত ভারতে পানিহাটি পুরসভার প্রথম পৌর প্রধান নিযুক্ত হন। সেই সময় তিনি এই কালী মন্দিরটি সংস্কার করেন। ভবানী কালী মন্দিরের নতুন নাম তখন থেকেই হয় ত্রাণনাথ কালীবাড়ি। সেই সময় তিনি গঙ্গার ঘাটটিকেও বাঁধিয়ে দেন, যার নাম হয় ত্রাণনাথ ঘাট। মন্দির লাগোয়া এই ঘাটটিও কিন্তু খুব সুন্দর। এই পানিহাটি এলাকাকে কিন্তু অনেকে বারাণসীর সঙ্গে তুলনা করেন। কেন করেন? আসলে বারাণসীতে যেরকম গঙ্গার ধারে প্রচুর ঘাট, এই পানিহাটিতেও কিন্তু গঙ্গার ধারে অসংখ্য ঘাট। আমি শুনলাম প্রায় 50টিরও বেশি ঘাট আছে এই পানিহাটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে গঙ্গার ধারে। তো এটা একটা দারুণ ব্যাপার। এবং সমস্ত ঘাট, আমিও তো সকাল থেকে ঘুরছি, গঙ্গার প্রায় পাড়ে ঘেঁষে ঘেঁষেই সমস্ত দেখার জায়গাগুলি পানিহাটিতে। আমি সকাল থেকে যাচ্ছি, দেখছি, প্রায় বিকেল হতে চললো। অনেকগুলো ঘাটে দেখলাম, অনেকগুলো ঘাটে ঘুরলাম। সবকটি ঘাটে কিন্তু বেশ পরিচ্ছন্ন, সুন্দর, ভালো, সাজানো গোছানো, বেশ ভালো। আমার কিন্তু ভালো লেগেছে পানিহাটির এই যে গঙ্গার ঘাটগুলি, এগুলো কিন্তু দেখার বিষয়। আপনারা নৌকো করে ঘুরতে পারেন, এই ঘাটগুলি দেখার জন্য নৌকো ভাড়া করে ঘুরতে পারেন, সেটা হয়। পায়ে হেঁটেও ঘুরতে পারেন। তো আমি অবশ্য পায়ে হেঁটে হেঁটে কয়েকটা ঘাট দেখলাম। এখনও রয়েছে যে প্রাণনাথবাবুর ঘাটে, যে মন্দিরের পেছনেই একেবারে এই ঘাটটা, খুব সুন্দর ঘাট, আমার তো খুব ভালো লাগলো। তো পানিহাটি এখনও ঘোরা বাকি, কিন্তু আরও কিছু দেখবো, আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখতে থাকি। আপাতত একটু গঙ্গার শোভা দেখছি এই ঘাটে। এই দেখুন আমার পেছনে সুন্দর গঙ্গা, ওপাশে কোন্নগর দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর এই পাশে এই যে আমার পেছন দিকে এই হচ্ছে প্রাণনাথ কালী মন্দির। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো, এই জায়গাটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। একটু সময় কাটে এখানে। ত্রাণনাথ ঘাটে বসে থাকতে ভালোই লাগছিল। বিকেল প্রায় হয়ে এসেছে। গঙ্গার বুকে সূর্যের আলোর সেই ছবি মন ভরিয়ে দিচ্ছিল। এখান থেকে আবার মিনিট 3 গেলেই রয়েছে ঐতিহ্যমণ্ডিত 12 মন্দির। যাব সেখানেই। চলে এসেছি 12 মন্দির এবং হরিশ্চন্দ্র ঘাটে। চলুন গেট পেরিয়ে ঢুকে যাই প্রশস্ত চাতালে। চাতালের ওদিকেই ঘাটের চাঁদনি দেখা যায়। চাতালকে মাঝখানে রেখে দুদিকে 6টি করে শিব মন্দির। তার থেকে এই জায়গার নাম 12 শিব মন্দির। মন্দিরের সামনে সুন্দর করে বাঁধানো ঘাটের দুপাশে রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা বাগান। এখান থেকে গঙ্গার বয়ে চলা এবং সূর্যাস্ত এক নয়নাভিরাম অভিজ্ঞতা। বাগানটিও ভারী সুন্দর। মন্দির দেখার পর এবার বলি ঘাটের গল্প। নদীপথে কোথাও যাওয়ার জন্য ঘাটে পৌঁছলেন স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী হরিশচন্দ্র দত্ত। কিন্তু নৌকো অবধি পৌঁছানোর আগেই চিৎকার, চেঁচামেচি আর আর্তনাদ তার মনোযোগ আকর্ষণ করল। ব্যাপারটা কি? জানা গেল অস্থায়ী সেই ঘাটে স্নানে এসে পড়ে গিয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা। হরিশচন্দ্র সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলেন যে এমন এক ঘাট বানিয়ে দেবেন যাতে অন্য কোনো গর্ভবতী মহিলা বা বৃদ্ধ বৃদ্ধারা এইভাবে নদীর ঘাটে না পড়ে যান। কাজের তোড়জোড়ও শুরু হয়ে গেল। যোগাযোগ করা হলো প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রের সঙ্গে। তার নকশা এবং পরিকল্পনা অনুযায়ী তৈরি হলো এই ঘাট।
সুরম্য চাঁদনিটির পরিকল্পনা করে দিয়েছিলেন আর এক বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি। রাজ্য হেরিটেজ কমিশন একেও হেরিটেজ সাইট ঘোষণা করেছে। বিকেলে এই ঘাটের শোভা অসাধারণ। অনেকে এসেছেন দেখলাম সেই শোভা দেখতে। জোয়ার আসছে, একটু একটু করে জল বাড়ছে ঘাটের সিঁড়ির বুকে। সে দৃশ্য দেখতে মন্দ লাগে না। বেশ অনেকটা সময় বসে কাটিয়ে দিলাম এই ঘাটে। গঙ্গার বুকে পড়ন্ত সূর্যের শোভা যেন কোনো এক জাদুতে আটকে রেখেছিল আমাকে। অনেকটা সময় পার, এবার কিন্তু উঠতে হবে। এবার যাব অনেকটা দূরে, বিটি রোডের ওপরে সাই বাবা মন্দিরে। চলে এসেছি বিটি রোডে। এখানেই রয়েছে সোদপুর সাই বাবার মন্দির। নির্মল পরিবেশে প্রশান্তিতে মন ভরিয়ে তোলার জন্য দারুণ জায়গা এই সোদপুরের সাই বাবার মন্দির। রাজা বিস্কুটের কারখানার একেবারে গায়ে এই মন্দির। জিজ্ঞাসা করে জানলাম এই মন্দির তৈরি করেছেন রাজা বিস্কুট কর্তৃপক্ষই। সুন্দর সাজানো পরিচ্ছন্ন মন্দির চত্বর। অনেকেই বিকেলটা কাটাতে এসেছেন এখানে। গেলাম মন্দিরের ভিতরেও। রয়েছে সাই বাবার পূর্ণাবয়ব মূর্তি। ভক্তদের বিশ্বাস, মন্দিরে পৌঁছে বাবার পূর্ণাবয়ব মূর্তির সামনে দাঁড়ালে সব ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে যায়। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। তবে প্রতি বৃহস্পতিবার এবং রোববার এবং যে কোনো অনুষ্ঠানের দিন মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্তই খোলা থাকে। প্রতি বৃহস্পতিবারে মন্দিরে বিশেষ পুজো এবং ভোগের ব্যবস্থা থাকে। ভোগের জন্য সকাল 11টার মধ্যে নাম লেখাতে হয়। সাই মন্দির থেকে সোদপুর মোড়ের দিকে বিটি রোড ধরে মিনিট 5 হেঁটে চলে এসেছি প্রমথনাথ মিষ্টান্ন ভাণ্ডারে। শুকচর বাজারের কাছে বিটি রোডের উপরেই এই দোকানটিতে মেলে রামচাকি। গুপো সন্দেশের মতোই পানিহাটি সোদপুরের আরও একটি ঐতিহ্যশালী এবং জনপ্রিয় মিষ্টি হল এই রামচাকি। রামচাকির একসময় খুব নামডাক থাকলেও এখন এই অঞ্চলের মধ্যে প্রমথনাথেই খালি পাওয়া যায় এই মিষ্টিটা। অন্যরা কেউ কেউ অর্ডার দিলে বানিয়ে দেন। প্রমথনাথ এমনিতে বড় মিষ্টির দোকান, প্রচুর বিভিন্ন ধরনের মিষ্টিও রয়েছে এখানে। তবে আমি চেখে দেখব রামচাকি। মূলত সন্দেশের তৈরি মিষ্টির উপরে রামচাকি কথাটা লেখা থাকে। সাদা মিষ্টিটি দেখতে অবশ্য সাদামাটাই, একটু খেয়ে দেখতেই হয় রামচাকির কেন এত নামডাক। সোদপুর বা পানিহাটি অঞ্চলে আমরা তো গুপো সন্দেশ খেয়েছি, গুপো সন্দেশ বিখ্যাত ছিল। এবার আমার হাতে এসছে রামচাকি। রামচাকি প্রমথনাথেই পাওয়া যায়, এখানে আর খুব একটা কোথাও পাওয়া যায় না।
যেমন গুপো সন্দেশ আমি পাচ্ছিলাম না কোথাও, প্রশান্তবাবুর দোকানে পেয়েছিলাম। এখানে আবার তেমনি রামচাকিটা এখানেই পাওয়া যায়, কিন্তু দুটোই কিন্তু খুব প্রাচীন মিষ্টি, দুটোই খুব ঐতিহ্যশালী এবং খুব জনপ্রিয় মিষ্টি ছিল এখানে। একটু রামচাকিটা খেয়ে দেখা যাক। রামচাকি মূলত সন্দেশ, সুন্দর খেতে, খারাপ না, নরম নরম পাকের সন্দেশ। রামচাকি লেখা আছে ওপরে, তাই কিন্তু এটা এখানকার বিখ্যাত মিষ্টি। সন্ধ্যেবেলা খেয়ে দেখা হলো, ভালো, মিষ্টিটা খারাপ না। তো যদি আপনারা সোদপুরে বেড়াতে আসেন বা এই পানিহাটিতে, তাহলে কিন্তু প্রমথনাথের থেকে রামচাকিটা খেয়ে যাবেন, যেহেতু রামচাকি এখানকার একটা প্রাচীন এবং ঐতিহ্যশালী মিষ্টি। তাহলে আমি একটু রামচাকি খাই, এরপর আমরা আস্তে আস্তে ফিরবো, আমাদের ঘোরা শেষ, আপাতত রামচাকি খাওয়া হবে। রামচাকি খারাপ নয় খেতে, তবে আমার অসাধারণ কিছু লাগেনি। দাম 12 টাকা পিস। রামচাকি খাওয়া তো শেষ, এবার বাড়ি ফেরার পালা। সন্ধে ঘনিয়ে এসেছে, নানান রঙের আলোতে ঝলমল করছে পানিহাটি বা সোদপুর। এখন এখানে প্রচুর দোকান, বড় বড় শোরুম। সকালে দেখা রাস্তার মোড়টি এখন আরও ব্যস্ত, আরও রঙিন। চলে এলাম সোদপুর স্টেশনে। সামান্য সময় দাঁড়াতেই দেখলাম ট্রেন ঢুকছে। চটপট উঠে পড়া ট্রেনে। এখান থেকে দমদম মাত্র মিনিট 10। এবারে বলে দিই পানিহাটিতে আসা যাওয়ার ব্যাপারটা। ট্রেনে এলে শিয়ালদহ নৈহাটি শাখার লোকাল ট্রেনে সহজেই আসা যায় সোদপুর স্টেশনে। বাসে এলে বারাকপুর বা সোদপুরগামী বাসে দিব্যি চলে আসতে পারেন এখানে। গঙ্গার ওপার থেকে আসতে চাইলে পুরনগর থেকে গঙ্গা পার হয়েও সহজেই চলে আসা যায়। পানিহাটিতে থাকার প্রয়োজন পড়ে না, খুব সহজেই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে ঘুরে যাওয়া যায়। তবে একটা কথা বলে দিই, আমি তো প্রায় অনেকটাই পায়ে হেঁটে ঘুরেছি এই সফরে। দ্রষ্টব্যগুলি প্রায় সবই খুব কাছাকাছি। তবে যাদের এতটা হাঁটার ক্ষমতা নেই, তারা একটা টোটো ভাড়া করে নিয়ে দেখতেই পারেন সব কিছু। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসব আগামী সপ্তাহে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে, যেখানে অন্য কোথাও যাব এবং খাবো আমি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।